আমি অ্যাডভোকেট সালমা আক্তার ঢলি, ঢাকা জজ কোর্ট। তো আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা ও ৯ ধারা নিয়ে আলোচনা করব। দেখি কতটুকু আলোচনা করা যায়। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৮ ধারায় উল্লেখ করা হয়েছে যে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি তা দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় পুনরুদ্ধার করতে পারবে। এই কথাটার অর্থ হচ্ছে যে স্থাবর সম্পত্তির যে মালিক সেটা পুনরুদ্ধারের জন্য দেওয়ানি কার্যবিধি অনুযায়ী মোকদ্দমা করতে পারবে। এখন এই কথাটুকু আমরা ডিটেলসে আস্তে 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 করে এই ধারার মাধ্যমে আমরা এটা বুঝবো যে আসলে এই ধারাতে কি বলা আছে, বা কিভাবে আমরা এটা প্রতিকার পাবো। এটা হচ্ছে ৮ ধারার কথা। এখন ৯ ধারার কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত হয়। এই কথাটার অর্থ হচ্ছে যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি থেকে দখলচ্যুত মানে বেদখল হয়। এখন বেদখলটা কিভাবে হবে, কি শর্ত থাকবে সেটা একটু দেখি। তার সম্মতি ছাড়া, কাউকে বেদখল করতে হলে তো তার অনুমতি নিয়ে তো আর হয় না, তার সম্মতি ছাড়া বেদখল, আইনগত পন্থা ছাড়া, তাহলে সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মামলার মাধ্যমে তা পুনরুদ্ধার করতে পারে যদি এইরূপ মামলায় অন্য যে কোনো সত্য দাবি করা হয়েছে। এই কথাটার মিনিং হচ্ছে বা এই কথাটার অর্থ হচ্ছে একটা ব্যক্তিকে তার সম্পত্তি হতে বেদখল করতে হইলে তার সম্মতি ছাড়া হইতে হবে আর আইনগত পন্থা ছাড়া, বা আইনগত কার্যকলাপ ছাড়া হইতে হবে। ঠিক আছে, এখন ৮ আর ৯ ধারায় একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা ক্লিয়ারভাবে বুঝবো। কিন্তু আজকে আমরা ৮ ধারাটা নিয়েই মানে ৮ ধারাটা নিয়েই আমরা আলোচনা করব, ৯ ধারাটা পরে, তাহলে আমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবো। ঠিক আছে, তো সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি বা স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের জন্য ৮ ধারা এবং ৯ ধারায় মোকদ্দমা করা যেতে পারে। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি এবং স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের জন্য ৮ ধারা এবং ৯ ধারায় মোকদ্দমা করা যেতে পারে। এখন কোন ধারায় আপনি মোকদ্দমা করবেন সেইটা হচ্ছে ফ্যাক্ট। মানে আপনি ৮ ধারায় মোকদ্দমা করবেন নাকি আপনি ৯ ধারায় মোকদ্দমা করবেন, সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা আমরা আস্তে 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 আলোচনার মাধ্যমে বুঝবো যে কখন বা কোন ক্ষেত্রে আমাদের ৮ ধারায় মোকদ্দমা করতে হবে আর কোন ক্ষেত্রে আমাদের ৯ ধারায় মোকদ্দমা করতে হবে। ঠিক আছে, এখন ৮ ধারায় মোকদ্দমা করতে হলে দুটি বিষয় লাগবে। দুটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা ৮ ধারায় মোকদ্দমাটা করতে পারবো। ১ নম্বর হচ্ছে মালিক কর্তৃক সত্যের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের। সত্যের উপর মানে অধিকার, অধিকার উপরে ভিত্তি করে। আর ২ নম্বরটা হচ্ছে দখলই সত্যের উপর ভিত্তি করে। ঠিক আছে, এই দুইটা কারণ থাকতে হবে। তাহলে ৮ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে সেই ব্যক্তি যে ব্যক্তির স্থাবর সম্পত্তিতে কি আছে, সত্য আছে, মালিকানা সত্য আছে বা দখলি সত্য আছে। ঠিক আছে, এখন একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু ক্লিয়ার হব। যেমন ৮ ধারায় সত্য বা দখলি সত্যের উপর ভিত্তি করে উচ্ছেদের মোকদ্দমা দায়ের করা যেতে পারে। ৮ ধারায় দখলি সত্য বা সত্যের উপর ভিত্তি করে কি করা যেতে পারে, উচ্ছেদের মোকদ্দমা করা যেতে পারে। এখন মনে করি এ নামক একজন ব্যক্তি, সে উত্তরাধিকারীর সূত্রে ১ খণ্ড জমির মালিক। এ ব্যক্তিটা উত্তরাধিকারীর সূত্রে ১ খণ্ড জমির মালিক। এখন উত্তরাধিকার বলতে তো আমরা বুঝি যে দাদার পরে বাবার পরে সে, এরকম সে উত্তরাধিকারের ভিত্তিতে সে ১ খণ্ড জমির মালিক। ঠিক আছে, বি নামক আরেকটা ব্যক্তি, বি উক্ত জমির দখলে ছিল এবং সে জমির মালিকানা দাবি করে। কে দাবি করে? এ ব্যক্তিটা
মালিকানা দাবি করে, কিন্তু এ তো দখলে ছিল না, দখলে ছিল বি। এই ক্ষেত্রে জমির উত্তরাধিকারী সূত্রে সত্যের উপর ভিত্তি করে, উত্তরাধিকারী সূত্রে সত্যের উপর ভিত্তি করে বিকে জমি হতে উচ্ছেদের জন্য এ কি করবে, এখন এ ৮ ধারায় মামলা করবে। ঠিক আছে, তো এই উদাহরণ থেকে আমরা কি বুঝলাম? এই উদাহরণ থেকে আমরা বুঝলাম যে ৮ ধারার অধীনে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি স্থাবর সম্পত্তিতে দখলের ভিত্তিতে মোকদ্দমা দায়ের করতে পারবে। দখলের ভিত্তিতে বলতে কি, আপনার মালিকানা সত্যের উপর ভিত্তি করে সে মোকদ্দমা দায়ের করতে পারে। তাহলে ৮ ধারায় মোকদ্দমা দায়ের করতে হলে, ৮ ধারায় মোকদ্দমা দায়ের করতে হলে বাদীকে প্রমাণ করতে হবে যে স্থাবর সম্পত্তিতে তার সত্য বা মালিকানা ছিল। ঠিক আছে, সত্য বা মালিকানা ছিল। ৮ ধারায় আপনাকে মোকদ্দমা করতে হলে সেই বাদীকে কি প্রমাণ করতে হবে? সেই সম্পত্তিতে তার সত্য বা মালিকানা ছিল। হ্যাঁ, এবং এই মালিকানাটা কিসের বলে? উত্তরাধিকারের বলে বা চুক্তির বলে বা দখলি সত্যের বলে। ঠিক আছে, এখানে বাদী উক্ত সম্পত্তিতে দখল ছিল কি না সেটা ফ্যাক্ট না, সে দখলে ছিল কি না সেটা কিন্তু ফ্যাক্ট না, সেটা বিষয় না। এখানে বিষয় হচ্ছে স্থাবর সম্পত্তিতে তার সত্যের অধিকারী হইতে হবে, মালিকানা হইতে হবে। ঠিক আছে, আরেকটু ক্লিয়ার হবে, আমরা আরেকটু দেখি। হ্যাঁ, তো ৮ ধারায় স্থাবর সম্পত্তিতে সত্য সৃষ্টি হইতে পারে। এই যে এতক্ষণ ধরে যে সত্য বলতেছি, এই সত্যটা সৃষ্টি কিভাবে হবে? সেটা হবে কিভাবে? উত্তরাধিকারের সূত্রে বা অনুমতি সাপেক্ষে বা দান সূত্রে, দান করে না, সম্পত্তি দান করে দেশের দান সূত্রে বা উইলের মাধ্যমে। উইল তো বুঝি আমরা যে মৃত্যুর সময় কোনো ব্যক্তি তার সম্পত্তি উইল করে দিল, কারো নামে উইল করে দিল। ঠিক আছে, আর আরেকটা কিভাবে? চুক্তির মাধ্যমে। হ্যাঁ, চুক্তির মাধ্যমে। এটা আরেকটা উদাহরণ দিই, যেমন কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ের মাধ্যমে বা দখলি সত্যের ভিত্তিতে। সুতরাং সম্পত্তিতে সত্য থাকার কারণে যে ব্যক্তি দখল উদ্ধারের অধিকারী, সম্পত্তিতে কোনো ব্যক্তির যে মালিকানা সত্যের অধিকারী সেই ব্যক্তি ৮ ধারায় আপনার মামলা করতে পারবে। এখানে বিষয়টা হচ্ছে ৮ ধারা সংক্ষেপে মনে রাখি আমরা। এখানে বিষয় হচ্ছে যে একটা সম্পত্তির আপনার দখল থাকার প্রয়োজন নেই, ওখানে আপনার বসবাস করার বা কোনো কিছু করার ওটা দখলে আপনার থাকার প্রয়োজন নেই। আপনি ওই সম্পত্তিটার মালিক, আপনি ওই সম্পত্তিটার উত্তরাধিকারীর সূত্রেতে আপনি সেটার মালিক, আপনার সত্ত্ব আছে। সত্ত্ব মানে কি? আপনি সেখানে অধিকার আছে। তাহলে আপনি কি করবেন? আপনি তাহলে ৮ ধারায় একটা মোকদ্দমা দায়ের করতে পারবেন যে আপনার সম্পত্তিটা ফেরত আনার জন্য। হ্যাঁ, ঠিক আছে। এখন এই ৮ ধারায় তো আপনি মোকদ্দমা করবেন। এখন আপনি এই মোকদ্দমাটা কত দিনে করবেন? সেটা হচ্ছে, আমরা তামাদি আইন পড়ছিলাম। যাই হোক, তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে ১২ বছরের মধ্যে মোকদ্দমাটা দায়ের করতে হবে। ঠিক আছে, আপনাকে ১২ বছরের মধ্যে আপনার মোকদ্দমাটা দায়ের করতে হবে। এখন যদি কেউ সরকার কর্তৃক কোনো সম্পত্তি হতে বেদখল হয়, যদি কেউ সরকার কর্তৃক কোনো সম্পত্তি থেকে বেদখল হয়, তাহলে সে কী করবে? হ্যাঁ, সরকার তারে উঠাই দিল, তখন সে কোথায় যেয়ে মামলা করবে? তখন তাকে এই ৮ ধারায় তাকে মামলা করতে হবে। ঠিক আছে, এখন এই ৮ ধারায় মামলা মোকদ্দমা হইল। এখন আদালত আপনি এই মামলা মোকদ্দমার ভিত্তিতে আপনার একটা বিচার হইল, এর মধ্যে আপনি কি পাইলেন? একটা ডিক্রি বা একটা আদেশ পাইলেন। এখন এটা তো আপনার মন মতো হইল না, এখন আপনি এটা কী করবেন? বা আপনি যেরকম চাচ্ছিলেন সেরকম হইল না। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এই ৮ ধারার আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপনি এটা আপিল করতে পারবেন। ঠিক আছে, তাহলে ৮ ধারার আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আমরা কি করব? আমরা আপিল করতে পারবো। হ্যাঁ, এখন এই ৮ ধারার যে মামলা বা আপনি একটা মামলা, এই মামলা তো আর ফ্রিতে করবেন না। ঠিক আছে, এটা তো কোর্টে আপনার এটা একটা কোর্ট ফি দিতে হবে। এখন এই কোর্ট ফিটা কত দিতে হবে? সেটা হচ্ছে সম্পত্তির মূল্যানুপাতিক
বা 1 ভেলোরাম কোর্ট ফি দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা নেক্সটে 9 ধারাটা পড়ব। তাহলে 8 যখন 9 ধারাটা আমাদের শেষ হবে তখন 8 ধারা আর 9 ধারা সবসময় একসাথে পড়তে হবে। তাহলে হবে কি, তাহলে আমরা বুঝতে পারবো যে কখন কোন সম্পত্তির জন্য কোন ধারায় আমরা মামলা করতে পারবো। থ্যাংক ইউ।